আজ হাতে নাতে ধরা পড়ার পরও কি বলবে সব মিথ্যা। আমি পাগল। আমাকে ক্ষমা করে দাও। ওই মেয়েকেই বিয়ে করে সংসার কর, তাহলে যদি তোর শিক্ষা হয়। নির্লজ্জ পুরুষ। সর, আমার আর পা ধরবি না। চোখের পানি দেখি আর আমাকে দুর্বল করতে পারবি না। একটা মেয়ে যখন স্বামীর মিথ্যা ধরে ফেলে তখন সে প্রথম দিনেই সংসার ভাঙে না। সে ভাবে হয়তো ভুল করেছে, হয়তো বদলে যাবে, হয়তো সন্তানের মুখের দিকে তাকিয়ে মানুষটা একদিন নিজের পাপ বুঝবে। কিন্তু কিছু পুরুষ থাকে যারা ক্ষমাকে ভালোবাসা ভাবে না, দুর্বলতা ভাবে। আর সেই দুর্বলতার উপর দাঁড়িয়ে একটার পর একটা মিথ্যা বলে, একটার পর একটা সম্পর্ক করে। একটার পর একটা রাত স্ত্রীর চোখের পানি দিয়ে পার করে দেয়। কিন্তু তারা ভুলে যায় যে স্ত্রী চুপ করে থাকে সে সবসময় অসহায় হয় না, কখনো কখনো সে শুধু সময়ের অপেক্ষা করে। আর যখন সেই সময় আসে তখন বিচারটা মানুষ করে না, বিচারটা জীবন নিজেই করে। এই গল্পটা এমন এক স্বামীর যে ভেবেছিল স্ত্রীকে কাঁদিয়ে সে জিতে যাচ্ছে, কিন্তু শেষে বুঝেছিল যে মেয়েকে সে অবহেলা করেছিল সেই মেয়েই ছিল তার জীবনের শেষ শান্তি। আদনান কবিরকে বাইরে থেকে দেখলে যে কেউ বলতো ছেলেটা তো একদম পারফেক্ট। ভালো চাকরি, সুন্দর কথা বলার অভ্যাস, পরিবারে ভদ্র, আত্মীয় স্বজনের সামনে হাসি খুশি। তার মা বাবা গর্ব করে বলতেন, আমাদের ছেলে খুব দায়িত্বশীল। কিন্তু মানুষকে বাইরে থেকে দেখে চেনা যায় না। আদনানের ভেতরে ছিল অন্য এক মানুষ। কলেজ জীবন থেকে শুরু করে চাকরি পর্যন্ত তার জীবনে একটার পর একটা মেয়ে এসেছে। কারো সঙ্গে প্রেম করেছে 3 মাস, কারো সঙ্গে 6 মাস, কারো সঙ্গে সম্পর্ক ভেঙেছে একটা মেসেজ দিয়েই। এই কথাটা বলার সময় তার চোখে কোনো অপরাধ বোধ থাকত না, যেন মানুষের মন ভাঙা তার কাছে খুব স্বাভাবিক একটা ব্যাপার। একদিন আদনানের মা বললেন, বাবা এবার বিয়ে করো, আমরা একটা মেয়ে দেখেছি, খুব শান্ত, ভদ্র, বড় পরিবার। এমন মেয়ে ঘরে আনলে সংসারে বরকত আসবে। আদনান তখন ফোনে কারো সঙ্গে চ্যাট করছিল। তোমরা যা ভালো বোঝো করো, আমার আপত্তি নেই। তিনি বুঝলেন না ছেলের আপত্তি নেই কথার মধ্যে ভালোবাসা নেই, দায়িত্ব নেই, শুধু একটা অনাগ্রহ লুকিয়ে আছে। মেয়েটির নাম ছিল আরিবা নওশিন। সবাই তাকে আরিবা বলেই ডাকত। বড় পরিবারের মেয়ে, শিক্ষিতা, শান্ত, সহজ সরল। তার বাবা সালে আহমেদ এলাকায় সম্মানিত মানুষ। মা রোকসানা বেগম মেয়েকে ছোটবেলা থেকেই শিখিয়েছেন, সংসার মানে শুধু ভালো সময় না, খারাপ সময়েও একে অপরের পাশে থাকা। বিয়ের দিন আরিবা লাল শাড়ি পরে চুপচাপ বসেছিল, চোখে লাজ, মুখে ভয়, আর মনের ভেতরে হাজারটা স্বপ্ন। ভয় পাচ্ছ? নতুন জীবন। ভয় তো একটু লাগবেই। আমি আছি, তোমাকে কখনো একা লাগতে দেব না। আরিবা সেই কথাটা বিশ্বাস করেছিল, কারণ নতুন বউরা স্বামীর কথার ভেতরেই নিজের ভবিষ্যৎ দেখতে চায়। আমি বেশি কিছু চাই না, শুধু একটা জিনিস চাই। কি? মিথ্যা বলবেন না, ভুল করলে বলবেন। আমি কষ্ট পাবো, রাগ করব, কিন্তু সত্য মেনে নিতে পারবো, মিথ্যা পারবো না। আদনান এক মুহূর্ত তাকিয়ে থেকে বলল, তোমার মতো মেয়েকে মিথ্যা বলার দরকার হয় নাকি? আরিবা মাথা নিচু করে হাসল। সেই হাসির ভেতর ছিল বিশ্বাস, আর আদনানের কথার ভেতর ছিল ভবিষ্যতের প্রথম ফাঁদ। বিয়ের প্রথম কিছুদিন সত্যই ভালো কাটল। আদনান অফিস থেকে ফিরে আরিবার বানানো চা খেত, কখনো ছাদে হাঁটত, কখনো রাতে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ত। আরিবা ভাবত,
মানুষটা হয়তো একটু চুপচাপ, কিন্তু মনটা খারাপ না। কিন্তু একটা মানুষের পুরনো অভ্যাস এত সহজে মরে না। কয়েক সপ্তাহ পর আদনানের ফোনে মাঝরাতে বারবার মেসেজ আসতে লাগলো। এত রাতে কে মেসেজ দিচ্ছে? আদনান ফোনটা উল্টো করে রেখে বলল, অফিসের গ্রুপ, কাল প্রেজেন্টেশন আছে। আরিবা আর কিছু বলল না। বিশ্বাস করলো, কারণ সংসারের শুরুতে সন্দেহ করতে তার লজ্জা লাগতো। কিন্তু তারপর থেকে আদনানের দেরি করে বাসায় ফেরা শুরু হলো। কখনো বলতো অফিসে মিটিং ছিল, কখনো বলতো ক্লায়েন্টের সঙ্গে ডিনার, কখনো বলতো রাস্তায় জ্যাম। আরিবা প্রতিদিন গরম ভাত নিয়ে অপেক্ষা করত। ভাত ঠান্ডা হয়ে যেত, ডাল জমে যেত, কিন্তু দরজার দিকে তাকিয়ে থাকা বন্ধ করতো না। একদিন শার্ট ধুতে গিয়ে আরিবা পকেটে 2টো সিনেমার টিকিট পেল। সেই দিনই আদনান বলেছিল তার অফিসে জরুরি মিটিং ছিল। রাতে আদনান বাসায় ফিরলে আরিবা টিকিট 2টো টেবিলের উপর রেখে বলল, অফিসের মিটিংটা কি আজ সিনেমা হলে ছিল? ওটা আমার না, অফিসের এক কলিগের টিকিট। ভুলে আমার পকেটে চলে এসেছে। মিথ্যা বলার আগে একটু ভেবে বললে হয় না? এত তাড়াহুড়ো করে বললে বিশ্বাস করতেও কষ্ট হয়। তুমি কি এখন থেকেই সন্দেহ শুরু করলে? বিয়ের পর মেয়েরা এমন কেন হয়? আরিবা চুপ করে গেল, কারণ সে বুঝল সত্য ধরার আগেই তাকে সন্দেহবাতিক বানিয়ে দেওয়া হচ্ছে। সেদিন রাতে আরিবা বালিশে মুখ চেপে কাঁদেনি, শুধু চোখ বন্ধ করে অনেকক্ষণ শুয়েছিল। তার বুকের ভেতর একটা কথাই ঘুরছিল, হে আল্লাহ, আমি কি ভুল মানুষকে বিশ্বাস করলাম? আদনানের অফিসে একজন কলিগ ছিল, নাম মায়রা রহমান। মায়রা খুব চটপটে, হাসি খুশি, কথা বলতে জানে। অফিসে সবাই জানতো আদনান আর মায়রার মধ্যে প্রয়োজনের চেয়ে বেশি বোঝাপড়া। কেউ মুখে কিছু বলতো না, কিন্তু চোখে চোখে অনেক কথা ঘুরত। আদনান মায়রার নাম ফোনে সেভ করেছিল এমআর অফিস নামে। একদিন আরিবা ফোনের স্ক্রিনে নামটা দেখে জিজ্ঞেস করলো, এই এমআর কে? অফিসের কলিগ। তুমি কি এখন আমার ফোনও দেখতে শুরু করেছো? ফোন দেখতে চাই না, শুধু বুঝতে চাই তুমি আমার কাছ থেকে কি লুকাও। তোমার মাথায় সমস্যা হচ্ছে। এত সন্দেহ নিয়ে সংসার করা যায় না। সন্দেহ আমার সমস্যা না আদনান, তোমার লুকানো আমার সমস্যা। আদনান উত্তর দিল না, কারণ কিছু মিথ্যার উত্তর থাকে না, শুধু রাগ থাকে। এর মধ্যে আরিবা জানতে পারল সে মা হতে চলেছে। খবরটা জানার পর সে অনেকক্ষণ একা বসেছিল। তার চোখে পানি ছিল, কিন্তু সেটা দুঃখের না, অদ্ভুত আনন্দেরও। সে ভেবেছিল এই খবর শুনে আদনান হয়তো বদলে যাবে, হয়তো একটা শিশুর আগমন তার ভেতরের দায়িত্ব জাগিয়ে তুলবে। সেদিন রাতে আদনান বাসায় ফিরলে আরিবা আসতে বলল, আমাদের ঘরে একজন আসছে। তারপর আরিবার পেটের দিকে তাকিয়ে বলল, মানে? আরিবার চোখ ভিজে গেল। আমি মা হতে চলেছি। তারপর বলল, এখনই? এই একটা শব্দ আরিবার বুকের ভেতর পাথরের মতো পড়ে গেল। এখনই মানে? সন্তান কি সময় দেখে আসে? না, আমি সেটা বলিনি, কিন্তু অফিসে এখন অনেক চাপ। তুমি ডাক্তার এসব মায়ের সঙ্গে ম্যানেজ করে নিও। আরিবা আর কিছু বলল না। যে মানুষটার মুখে সে শুনতে চেয়েছিল আমি আছি, তার মুখে সে শুনল ম্যানেজ করে নিও। এরপর শুরু হলো আরিবার নিঃসঙ্গ গর্ভকাল। ডাক্তার দেখাতে গেলে মা পাশে থাকতেন, স্বামী নয়। রিপোর্ট হাতে নিয়ে সে আদনানকে ফোন করত, আদনান বলতো মিটিংয়ে আছি, পরে কথা বলি। সেই পরে আর আসতো না। একদিন হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম শেষে ডাক্তার বললেন বাচ্চার হার্টবিট ভালো আছে। আরিবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। পাশে রোকসানা বেগম মেয়ের হাত ধরলেন। কাঁদছিস কেন মা? আরিবা মৃদু হাসল।
আনন্দে কাঁদছি আম্মু, কিন্তু ইচ্ছে করছিল আজও পাশে থাকতো। রোকসানা বেগম চুপ করে গেলেন। মায়ের চোখে সব ধরা পড়ে, কিন্তু সব কষ্টের উত্তর মায়ের কাছেও থাকে না। এদিকে আদনানের মিথ্যা থামলো না। মায়েরার সঙ্গে সে অফিসের বাইরে দেখা করত। কখনো ক্যাফেতে, কখনো সিনেমা হলে, কখনো শহরের বাইরে ছোট্ট ঘোরাঘুরি। বাড়িতে ফিরে বলতো আজ অফিসে খুব চাপ ছিল। একদিন আরিবা দরজা খুলে দেখলো আদনানের শার্টে অচেনা পারফিউমের গন্ধ। আজও মিটিং ছিল হ্যাঁ, মায়েরার সঙ্গে? তুমি আবার শুরু করলে? আমি শুরু করিনি আদনান, তুমি প্রতিদিন একটু একটু করে শেষ করছো। তুমি পাগল হয়ে যাচ্ছ। যে সত্য লুকায় সে খুব সহজে অন্য মানুষকে পাগল বানিয়ে দেয়। কিছুদিন পর সত্য আর লুকিয়ে থাকলো না। আদনান মায়রার সঙ্গে শহরের এক হোটেলে ধরা পড়ল। কোনো মারামারি হয়নি, কোনো চিৎকার হয়নি। আরিবার বাবা, আদনানের বড় ভাই আর পরিবারের দুজন সম্মানিত মানুষ গিয়ে শুধু সত্যটা সামনে আনলেন। আদনান তখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার মুখে কোনো ব্যাখ্যা ছিল না, কারণ যে মিথ্যা এতদিন মুখে সাজানো ছিল সেটা প্রমাণের সামনে এসে ভেঙে পড়েছিল। আরিবা, আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, আর হবে না। তুমি মাফ চাইছো কারণ তুমি ভুল বুঝেছো, নাকি কারণ তুমি ধরা পড়েছো? আমাদের সন্তানের কথা ভাবো, প্লিজ একবার সুযোগ দাও। সন্তানের কথা যখন আমি একা হাসপাতালে বসে ভাবতাম, তখন তুমি কোথায় ছিলে? আদনান মাথা নিচু করে বলল, আমি বদলে যাব। সন্তানের কথা ভেবে আরিবা তাকে ক্ষমা করল। কিন্তু ক্ষমা করা আর আগের মতো বিশ্বাস করা এক জিনিস না। সেদিন থেকে আরিবা বুঝে গেল তার ঘরের দেয়াল দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরের শান্তি ভেঙে গেছে। আদনান কয়েকদিন সত্যই বদলে যাওয়ার অভিনয় করল, নাকি বদলাতে চেয়েছিল, এটা আরিবা বুঝতে পারত না। সে সময় মতো বাসায় ফিরত, বাজার করে আনত, আরিবার ওষুধ কিনে দিত। বাবু, আব্বু কিন্তু এখন ভালো হয়ে গেছে। আরিবা শুনত, কিন্তু তার বুকের ভেতরের ভাঙা জায়গাটা আর সহজে জোড়া লাগত না। ভালো হওয়া মুখে বললে হয় না, মানুষ বদলালে তার অভ্যাস বদলায়। তুমি আমাকে আর বিশ্বাসই করো না। বিশ্বাস আমি ভাঙিনি, তুমি ভেঙেছো। এখন সেটা তুমি জোড়া লাগাবে, আমি না। কিন্তু আদনানের ভেতরের পুরনো মানুষটা বেশি দিন চুপ থাকল না। এবার তার জীবনে ফিরল পুরনো এক বান্ধবী, নাবিলা হক। নাবিলা ছিল আদনানের খুব কাছের বন্ধু। অন্তত আদনান তাই বলতো। সে বলতো, নাবিলা আমার অনেক পুরনো বন্ধু, ওকে নিয়ে ভাবার কিছু নেই। বন্ধুত্বে লুকানোর কি আছে? তোমার সমস্যা হলো তুমি সবকিছু খারাপ চোখে দেখো। আরিবা তখন বুঝে গিয়েছিল মিথ্যাবাদী মানুষ সত্য শুনলে অপমানিত হয়। দিনের পর দিন আদনান আবার ফোন লুকাতে শুরু করলো। বাথরুমে ফোন নিয়ে যাওয়া, বারান্দায় গিয়ে ফিসফিস করে কথা বলা, মাঝরাতে মেসেজ ডিলিট করা, সব আগের মতো শুরু হলো। শুধু মেয়েটির নাম বদলেছে, মিথ্যার ধরন বদলায়নি। একদিন দুপুরে আরিবার কাছে খবর এলো আদনান নাবিলার বাসায় গেছে। তখন আরিবা 7 মাসের গর্ভবতী। শরীর ভারী, হাঁটতে কষ্ট, কোমরে ব্যথা। তবু সে আবেগে হুট করে কোথাও যায়নি। আগে বাবাকে ফোন করলো, তারপর আদনানের বড় ভাইকে। সে শুধু বলল, আমি কোনো ঝগড়া চাই না, আমি শুধু চাই এবার সবাই নিজের চোখে সত্যটা দেখুক। সঙ্গে পরিবারের দুজন মানুষ নিয়ে আরিবা নাবিলার বাসায় গেল। দরজায় নক করতেই ভেতরে অস্বস্তিকর নীরবতা। দরজা খুলতে অনেক সময় লাগলো। দরজা খুলতেই আদনানের মুখ শুকিয়ে গেল। আরিবা, তুমি এখানে? হ্যাঁ। তোমার বন্ধুত্ব দেখতে এসেছি।
ঘরের পরিবেশ এমন ছিল যার ব্যাখ্যা মুখে দেওয়া যায় না। নাবিলা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তুমি ভুল বুঝছো, ব্যাপারটা এমন না। প্রতিবার ব্যাপারটা এমন না। তাহলে আসলে ব্যাপারটা কি আদনান? আপু, আমি দুঃখিত। দুঃখিত শব্দটা খুব ছোট। এটা একটা মেয়ের রাতের কান্না, হাসপাতালের একা বসে থাকা, মানুষের কথা সহ্য করা, এসবের দাম দিতে পারে না। শেষবার আরিবা, শেষবার। শেষবার কথাটা তুমি এতবার বলেছো, এখন এই শব্দটাও ক্লান্ত হয়ে গেছে। তবু আরিবা এবারও ভেঙে পড়ল সন্তানের কথা ভেবে। তার মনে হলো সন্তান জন্মানোর আগে যদি সংসার ভেঙে যায়, সবাই বলবে মেয়েটা ধৈর্য ধরতে পারল না। সমাজের ভয়, সন্তানের ভবিষ্যৎ, পরিবারের মান সম্মান সব মিলিয়ে সে আবার চুপ করে গেল। কিন্তু এই চুপ থাকা আর আগের মতো ছিল না। আগে সে চুপ থাকতো সংসার বাঁচানোর জন্য, এবার সে চুপ থাকলো নিজেকে প্রস্তুত করার জন্য। এর কিছুদিন পর পাশের বাসায় এলো রুশনী আক্তার। পাড়ার সবাই তাকে রুশনী ভাবি বলে ডাকত। তার স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, অনেক দিন আলাদা থাকতো। রুশনী কথা বলতে জানতো, হাসতে জানতো, আর মানুষের দুর্বলতা বুঝতে জানতো। আদনানের সঙ্গে তার কথা শুরু হয়েছিল বারান্দা থেকে। ভাই, একটু পানি দেবেন? ভাই, বাজার থেকে আসছেন? ভাই, একটা ফোন করবেন? এই ভাই শব্দটা খুব তাড়াতাড়ি বদলে গেল। বারান্দার কথা মোবাইলে গেল, মোবাইলের কথা দেখা করার অজুহাতে গেল। আরিবা সব বুঝত, কিন্তু এবার সে আর আগের মতো প্রশ্ন করল না। এক রাতে আদনান বারান্দায় দাঁড়িয়ে ফোনে আস্তে কথা বলছিল। আরিবা পেছন থেকে বলল, রুশনী ভাবির সঙ্গে কথা শেষ? হ্যাঁ, তুমি আবার মানুষের নাম জড়াচ্ছ? নাম আমি জড়াচ্ছ না, তুমি জড়িয়ে ফেলেছো। তোমার শরীর খারাপ, মাথাও ঠিক নেই। এই কথা শুনে আরিবার চোখে পানি এলো না। কান্নাও কখনো কখনো ক্লান্ত হয়ে যায়। না আদনান, এবার মাথা ঠিক হচ্ছে বলেই সবকিছু পরিষ্কার দেখছি। সেদিন রাতে আরিবা ছেলের ছোট জামাগুলো ভাঁজ করতে করতে সিদ্ধান্ত নিল, আর কোনো ঝগড়া না, আর কোনো কান্না না, আর কোনো মিনতি না। এবার সে নিজেকে বাঁচাবে। আরিবার ছেলে জন্মাল এক ভোরে, যখন বাইরে হালকা বৃষ্টি পড়ছিল। নার্স যখন শিশুটাকে তার বুকে রাখলো, আরিবা মনে করলো সব কষ্টের মধ্যেও আল্লাহ তাকে একটা আল দিয়েছেন। ছেলের নাম রাখা হলো রাইয়ান। রাইয়ানের ছোট্ট আঙুল যখন আরিবার আঙুল আঁকড়ে ধরল, আরিবার বুক ভেঙে কান্না এলো। সে মনে মনে বলল, তুই থাকলে আমি আর ভাঙবো না বাবা, তোর জন্য আমাকে দাঁড়াতেই হবে। আদনান হাসপাতালে পৌঁছালো অনেক দেরিতে। মুখে অজুহাত, রাস্তা খুব জ্যাম ছিল। রাস্তা জ্যাম ছিল নাকি তোমার মন? কিছুক্ষণ ছেলেকে কোলে নিল, ছবি তুলল, তারপর বলল, আমার একটু বাইরে যেতে হবে, জরুরি কাজ আছে। কারণ সে বুঝে গেছে কিছু মানুষ বাবা হয় সন্তানের জন্মে, আর কিছু মানুষ শুধু ছবির ক্যাপশনে বাবা হয়। রাইয়ানকে নিয়ে আরিবার জীবন শুরু হলো নতুন সংগ্রামে। রাত জেগে বাচ্চা সামলানো, নিজের শরীরের ব্যথা, দুধ খাওয়ানো, ঘুমহীনতা সবকিছু সে একাই করত। আদনান মাঝে মাঝে ছেলেকে কোলে নিত, কিন্তু দায়িত্ব নিত না। তুমি দেখ না, আমি কাল অফিসে যাব। তুমি শুধু অফিসে যাও, আমি কি কোথাও যাই না? আমার শরীর কি লোহার? এইসব ড্রামা করো না। যে কষ্ট সে প্রতিদিন সত্যি করে বাঁচত, আদনানের কাছে সেটা ড্রামা ছিল। এরপর আরিবা নীরবে সব গুছাতে শুরু করলো। নিজের সার্টিফিকেট বের করলো, পুরনো পড়ার বই ঝেড়ে পরিষ্কার করলো, ব্যাংকের কাগজ আলাদা করলো, মায়ের দেওয়া গয়না নিরাপদে রাখলো, বাবার সঙ্গে কথা বলল।
এক পরিচিত আইনজীবী সাবিহা আপার কাছে গেল। সাবিহা আপা সব শুনে অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আরিবা, তুমি অনেক সহ্য করেছো, কিন্তু এখন যা করবে মাথা ঠান্ডা রেখে করবে। কাউকে হুমকি দেবে না, কাউকে অপমান করবে না, প্রমাণ রাখবে, নিজের আর সন্তানের নিরাপত্তা আগে দেখবে, তারপর সিদ্ধান্ত নেবে। আমি প্রতিশোধ চাই না আপা, আমি শুধু চাই কেউ যেন আর আমাকে পাগল না বলে, কেউ যেন আর বলতে না পারে আমি সন্দেহ করতাম। তাহলে সত্যকে শান্তভাবে সামনে আনো, যেদিন সিদ্ধান্ত নেবে আর পেছনে ফিরবে না। সেই সুযোগ এলো এক বিকেলে। আদনান বলেছিল অফিসে জরুরি কাজ আছে, কিন্তু আরিবা আগে থেকেই জানতো সে রুশনী ভাবির বাসায় যাবে। এবার আরিবা একা যায়নি। সঙ্গে ছিল তার বাবা সালে আহমেদ, আদনানের বড় ভাই, এলাকার 2 জন সম্মানিত মুরব্বী আর সাবিহা আপা। উদ্দেশ্য ছিল না কোনো হাঙ্গামা, না অপমান। উদ্দেশ্য ছিল সত্যকে সামনে আনা। রুশনীর দরজায় নক করা হলো। ভেতরে কিছুক্ষণ নিস্তব্ধতা। তারপর দরজা খুলল। আদনান দাঁড়িয়ে আছে, মুখ শুকনো। রুশনীও অস্বস্তিতে। আরিবা, তুমি ভুল বুঝছো। আরিবা শান্ত গলায় বলল, আমি বহুদিন ভুল বুঝেছি, আজ একটু ঠিক বুঝতে এসেছি। রুশনী প্রথমে চুপ ছিল, তারপর বলল, আমরা কেউ ছোট না, যা হয়েছে বুঝে শুনেই হয়েছে। তুমি চুপ করো। না, আজ কেউ চুপ করবে না। এতদিন সবাই আমাকে চুপ করিয়েছে, আজ সবাই কথা বলবে। আদনান কি তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে? দিয়েছে। সে মেসেজ দেখালো, কল রেকর্ড দেখালো, কথোপকথন দেখালো। আদনান প্রথমে অস্বীকার করল, তারপর ধীরে ধীরে মাথা নিচু করে ফেলল। আদনান, আমার মেয়েকে আমরা তোমার হাতে দিয়েছিলাম, তুমি তাকে কি দিলে? আদনান কোনো উত্তর দিতে পারল না। আরিবা ব্যাগ থেকে কাগজ বের করল। আমি এই সংসারে আর থাকবো না, আমার সিদ্ধান্ত হয়ে গেছে। রায়ানকে আমি মিথ্যার ঘরে বড় করব না। আরিবা, এমন করো না, আমি ভুল করেছি। ভুল একবার হয়, বারবার হলে সেটা চরিত্র। রুশনীর পরিবারও বিষয়টি জানলো। সামাজিকভাবে আইনজীবীর পরামর্শে সবার সম্মতিতে সিদ্ধান্ত হলো, যেহেতু আদনান রুশনীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক করেছে, সে প্রকাশ্যে দায়িত্ব নেবে। রুশনীর পক্ষ থেকে দেনমোহর ধরা হলো 30 লক্ষ টাকা। আদনান তখন বুঝল লুকিয়ে সম্পর্ক করার সাহস আর প্রকাশ্যে দায়িত্ব নেওয়ার সাহস এক জিনিস না। সেদিন আরিবা দাঁড়িয়ে সব দেখল। তার চোখে পানি ছিল, কিন্তু সে ভাঙেনি। আদনান বারবার তার দিকে তাকাচ্ছিল, যেন শেষ মুহূর্তে সে এসে বলবে, না, থাক। কিন্তু আরিবা আর আগের আরিবা নেই। বিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু হলো। আমার নিজের জন্য কিছু চাই না, আমার সন্তানের অধিকার আইন অনুযায়ী নিশ্চিত করবে, আর আমার জীবনে আর মিথ্যা নিয়ে ফিরবে না। তুমি আমাকে ফেলে যাচ্ছ। আমি তোমাকে ফেলছি না আদনান, আমি নিজেকে তুলে নিচ্ছি। সেদিন দরজা দিয়ে বের হওয়ার সময় আরিবা একবারও পেছনে তাকায়নি। রুশনী যখন আদনানের ঘরে স্ত্রী হয়ে এলো, আদনান ভেবেছিল এবার হয়তো সে নতুন জীবন শুরু করবে। তার মনে হয়েছিল আরিবা খুব বেশি প্রশ্ন করত, খুব বেশি চুপ থাকত, খুব বেশি কষ্ট পেত। রুশনী তাকে বুঝবে, রুশনী তার মতো ফ্রি মাইন্ডেড মানুষ। কিন্তু যে সম্পর্ক মিথ্যার উপর দাঁড়ায়, সেই সম্পর্কের ছায়াতেও শান্তি থাকে না। প্রথম কয়েকদিন সবকিছু ভালো মনে হলো। রুশনী সাজগোজ করত, হাসত, আদনানকে মিষ্টি গলায় ডাকত। কিন্তু খুব দ্রুত তার আসল রূপ বের হতে লাগলো। এই বাসায় আমি থাকতে পারবো না। তোমার মা কেন সবকিছুতে কথা বলে? আমার আলাদা খরচ লাগবে।
তুমি তো বলেছিলে তোমার টাকা পয়সার অভাব নেই। 30 লক্ষ দেনমোহর লিখেছো, ভুলে যেও না। আদনান অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরতো আর ঘরে ঢুকেই নতুন ঝগড়া শুরু। কখনো রান্না নিয়ে, কখনো টাকা নিয়ে, কখনো তার পরিবার নিয়ে। রুশনি কথা বলতে গেলে যেন আগুন ছুটতো। একদিন আদনান বলল, রুশনি, একটু আস্তে কথা বলো। লুকিয়ে প্রেম করার সময় লজ্জা লাগেনি, এখন সংসারের কথা শুনলে লজ্জা? আদনান চুপ করে গেল। কথাটা কানে না, বুকের ভেতর গিয়ে লাগলো। রাতে ঘুমাতে গেলে তার মনে পড়ত আরিবার কথা। আরিবা কখনো এভাবে অপমান করে কথা বলেনি। সে শুধু অপেক্ষা করত, দেরি হলে বলতো একটা ফোন দিলে অপেক্ষাটা সহজ হয়। তখন আদনান বিরক্ত হতো। এখন সে বুঝল অপেক্ষা নিয়ন্ত্রণ না, অপেক্ষা ভালোবাসার সবচেয়ে নীরব ভাষা। বাবা, আরিবা যখন ছিল ঘরে শান্তি ছিল, তুই শান্তিকে চিনতে পারিসনি। আদনান মাথা নিচু করে বসে রইল। বলার মতো কোনো কথা তার কাছে ছিল না। কিছুদিন পর রুশনিও বদলে গেল। সে বাইরে বেশি যেতে শুরু করলো। ফোন লুকিয়ে কথা বলতো, রাতে মেসেজ আসতো। কার সঙ্গে কথা বলো এত? তোমার জিজ্ঞেস করার অধিকার আছে? আমি তোমার স্বামী। রুশনি হেসে বলল, আরিবা কি ছিল, তোমার বাসার কাজের মানুষ? এই কথাটা শুনে আদনানের মুখ শুকিয়ে গেল। যে প্রশ্ন সে কোনোদিন নিজেকে করেনি, আজ রুশনি সেই প্রশ্ন তার মুখের উপর ছুড়ে দিল। এক রাতে আদনান রুশনির ফোনে কিছু মেসেজ দেখে ফেলল। সেখানে অন্য এক পুরুষের সঙ্গে এমন কথা ছিল যা কোনো স্বামী সহজে সহ্য করতে পারে না। আদনানের বুক ধড়ফড় করতে লাগলো। সে রুশনিকে জিজ্ঞেস করল, তুমি আমাকে ঠকাচ্ছ? ঠকানোটা তোমার কাছ থেকেই শিখেছি। মানুষ যখন নিজের পাপের প্রতিচ্ছবি অন্যের মধ্যে দেখে তখন সবচেয়ে বেশি অসহায় লাগে। এর মধ্যেও অফিসেও আদনানের সমস্যা শুরু হলো। মায়রার সঙ্গে তার পুরনো সম্পর্কের কথা ছড়িয়ে পড়ে। অফিসে অভিযোগ ওঠে সে কর্মস্থলের নিয়ম ভেঙেছে, ব্যক্তিগত সম্পর্ক দিয়ে কাজের পরিবেশ নষ্ট করেছে, দায়িত্বের জায়গায় সীমা মানেনি। তদন্ত হলো। আগে যাদের সামনে আদনান হাসি মুখে সব সামলে নিত, এবার তারা তার চোখে চোখ রাখল না। একদিন অফিস থেকে তাকে চূড়ান্ত নোটিশ দেওয়া হলো, চাকরি চলে গেল। বাড়ি ফিরে আদনান রুশনিকে বলল, আমার চাকরি নেই। তাহলে আমার দেনমোহর দেবে কিভাবে? এই সময় তুমি এই কথা বলছো? আমি তোমার দুঃখের সঙ্গী হতে আসিনি, আমার অধিকার চাই। তারপর শুরু হলো মামলা, নোটিশ, কোর্ট, কাগজপত্র। রুশনি স্পষ্ট জানিয়ে দিল সে সংসার করবে না, কিন্তু দেনমোহরের টাকা পুরো চাই, 30 লক্ষ টাকা। আদনান চারদিকে দৌড়ালো, আত্মীয়দের কাছে গেল, বন্ধুদের কাছে গেল, কিন্তু কেউ আগের মতো পাশে দাঁড়ালো না। সবাই বলল, যা করেছো এখন সেটা সামলাও। শেষ পর্যন্ত বাধ্য হয়ে পৈতৃক বাড়ির অংশ বিক্রি করতে হলো। 30 লক্ষ টাকা পরিশোধ করল। কিন্তু সেই টাকার সঙ্গে চলে গেল তার চাকরি, সম্মান, পরিবারে মুখ তুলে কথা বলার অধিকার আর নিজের চোখে নিজের জায়গা। রুশনি চলে গেল, যাওয়ার আগে শুধু বলল, তুমি ভালো মানুষ না আদনান, আর সবচেয়ে বড় কথা এখন তুমি নিজেও সেটা জানো। দরজা বন্ধ হয়ে গেল। আদনান একা বসে রইল খালি ঘরে। দেয়ালের ঘড়ির শব্দ, ফ্যানের আওয়াজ আর বুকের ভেতর জমে থাকা অপরাধবোধ সব মিলিয়ে সে প্রথমবার সত্যিকারের নিঃস্ব হল। সেই রাতে সে ফোনে পুরনো ছবি খুলল। আরিবা কোলে ছোট রাইয়ানকে নিয়ে বসে আছে, মুখে ক্লান্তি কিন্তু চোখে শান্তি। ছবির পাশে আদনান দাঁড়িয়ে, কিন্তু আজ মনে হলো, আরিবা, তুমি এত কষ্ট পেয়েছিলে? কিন্তু তার নিজে বুকের ভেতর থেকে একটা উত্তর এলো, হ্যাঁ পেয়েছিল, তুমি শুধু শুনতে চাওনি। আরিবার জীবনও সহজ ছিল না। বিচ্ছেদের পর মানুষ তাকে শান্তিতে থাকতে দেয়নি। কেউ বলেছে
আর একটু সহ্য করলে পারতে। কেউ বলেছে ছেলের ভবিষ্যতের কথা ভাবা উচিত ছিল, কেউ আবার মুখে মায়া নিয়ে বলেছে মেয়েদের সংসার করতে হলে একটু মানিয়ে চলতে হয়। আরিবা কারো সঙ্গে ঝগড়া করেনি। আম্মু, মানুষ মানিয়ে চলা আর মরে মরে বাঁচাকে এক করে ফেলে। তুই এবার নিজের জন্য বাঁচ মা, তোর ছেলে যেন একদিন তোকে দেখে শক্ত হতে শেখে। সেই কথাটা আরিবার জীবনের নতুন শুরু হয়ে গেল। সে ভোরে উঠত, রাইয়ানকে খাওয়াত, ঘর সামলাত, তারপর বই খুলে বসত। সরকারি চাকরির প্রস্তুতি শুরু করলো সে। অনেক বছর পড়াশোনা থেকে দূরে ছিল, মাথা ধরত, চোখ ঝাপসা হয়ে যেত, তবু থামতো না। রাইয়ান ঘুমালে পড়ত, রাইয়ান খেললে পাশে বসে নোট করত। কখনো রাত ৩টায় রাইয়ান কাঁদলে সে বই বন্ধ করে তাকে কোলে নিত। তারপর বাচ্চা ঘুমালে আবার বই খুলত। তার চোখ লাল হয়ে যেত, হাত কাঁপত, কিন্তু সে জানতো এই লড়াই শুধু চাকরির জন্য না, এই লড়াই নিজের সম্মানের জন্য। একদিন ছোট্ট রাইয়ান তার বইয়ের উপর হাত রেখে বলল, আম্মু তুমি ঘুমাও না কেন? আরিবা ছেলের কপালে চুমু দিয়ে বলল, তোর জন্য শক্ত একটা আম্মু বানাচ্ছি বাবা। রাইয়ান বুঝল না, কিন্তু মায়ের গলা জড়িয়ে ধরল। মাসের পর মাস কেটে গেল। পরীক্ষা হলো, অপেক্ষা হলো। তারপর একদিন ফল বের হলো। আরিবার নাম তালিকায় আছে। সে সরকারি চাকরি পেয়েছে। কাগজটা হাতে নিয়ে আরিবা প্রথমে হাসেনি। সে চুপ করে বসেছিল, তারপর হঠাৎ কান্না শুরু করলো। এই কান্না অপমানের না, এই কান্না ছিল দাঁড়িয়ে যাওয়ার। এতদিন যারা বলেছিল তুই পারবি না, সেই সব শব্দ যেন চোখের পানি হয়ে বেরিয়ে যাচ্ছিল। সালেহ আহমেদ মেয়ের মাথায় হাত রেখে বললেন, মা আজ তুই জিতলি। আরিবা চোখ মুছে বলল, না আব্বু, আজ আমি শুধু নিজেকে ফিরে পেলাম। ওদিকে আদনান দিন দিন ভেঙে পড়ছিল। চাকরি নেই, রুশনি নেই, টাকা নেই, শান্তি নেই। আত্মীয়দের বাড়িতে গেলে সবাই আগের মতো সম্মান দিয়ে বসাতো না, বন্ধুরা ফোন ধরত না, মা বাবার চোখেও কষ্ট আর লজ্জা। একদিন সে সাহস করে আরিবার বাসার সামনে গেল। হাতে রাইয়ানের জন্য একটা ছোট খেলনা গাড়ি। মুখ শুকনো, চোখের নিচে কালি, শরীরের ভঙ্গিতে আগের অহংকার নেই। আরিবা অফিস থেকে ফিরছিল। বাসার গেটের সামনে আদনানকে দেখে সে থামল। কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল। একটু কথা বলতে পারি? বলুন। এই বলুন শব্দটা আদনানের বুক চিরে দিল। একসময় যে মেয়ে তাকে তুমি বলে ডাকতো, আজ সে তাকে দূরের মানুষ করে দিয়েছে। আদনান কাপা গলায় বলল, আমি সব হারিয়ে ফেলেছি আরিবা। চাকরি নেই, সংসার নেই, শান্তি নেই। আমি বুঝেছি তুমি কি ছিলে আমার জীবনে। মানুষ অনেক সময় হারানোর পর দাম বোঝে, কিন্তু তখন যার দাম বোঝে সে মানুষটা আগের জায়গায় থাকে না। আমাকে আরেকটা সুযোগ দাও, আমি এবার সত্যি বদলে গেছি। তুমি বদলে থাকলে ভালো কথা, সেই বদল তোমার জীবনে রাখো, আমার জীবনে ফিরিয়ে আনতে এসো না। তুমি আমাকে ক্ষমা করনি? ক্ষমা করেছি, না করলে আমি ঘুমাতে পারতাম না, কিন্তু ক্ষমা মানে এই না যে আমি আবার সেই আগুনে হাঁটবো। আদনান হাঁটু গেড়ে বসতে যাচ্ছিল। আরিবা থামিয়ে দিল। না, এসব করবেন না, আমার সামনে কান্না দেখে লাভ নেই। যখন আমি কাঁদতাম তখন আপনি ফোন সাইলেন্ট করে রাখতেন। আদনান মাথা নিচু করে ফেলল। ঠিক তখন রাইয়ান দরজার পাশে এসে দাঁড়ালো। সে বাবাকে দেখল, কিন্তু দৌড়ে গেল না। ছোট্ট চোখে অচেনা দূরত্ব। শিশুরা সব বোঝে না, কিন্তু তারা অনুভব করে কে ছিল কে ছিল না। আদনান
খেলনাটা এগিয়ে দিল। বাবা, এটা তোমার জন্য। আরিবা মাথা নাড়ল। রাইয়ান খেলনাটা নিল, কিন্তু কিছু বলল না। ও কি আমাকে বাবা বলে ডাকবে না? আরিবার গলাও একটু ভারী হলো, কিন্তু সে নিজেকে সামলালো। বাবা ডাকটা রক্তে পাওয়া যায়, কিন্তু বাবার জায়গাটা দায়িত্ব দিয়ে ধরে রাখতে হয়। আপনি আইন মেনে সম্মান রেখে ওর জীবনে থাকতে পারেন, কিন্তু আমার জীবনে স্বামী হয়ে আর না। আদনান ফিসফিস করে বলল, তুমি অনেক বদলে গেছে। আরিবা হালকা হাসল। না, আমি আগেও এমনই ছিলাম, শুধু তখন নিজের কথা বলতাম না। ধীরে ধীরে চলে গেল। তার পেছনে দরজা বন্ধ হলো। কিন্তু এবার দরজার ওপারে কোনো কান্না ছিল না। আরিবার বুক ভারী লাগলো না, কারণ সে দরজা রাগে বন্ধ করেনি, নিজেকে বাঁচাতে বন্ধ করেছে। রাতে রাইয়ান মায়ের পাশে শুয়ে বলল, আম্মু, তুমি কষ্ট পেয়েছো? পেয়েছি বাবা, কিন্তু কষ্ট মানুষকে শেষ করে না যদি মানুষ নিজের হাত নিজে না ছাড়ে। আমি বড় হয়ে তোমাকে কাঁদাবো না। শুধু আমাকে না বাবা, কোনো মানুষকে কাঁদাবি না। কাউকে ভালোবাসলে তাকে সম্মান দিবি। জানালার বাইরে তখন রাত নেমেছে, কিন্তু আরিবার মনে হচ্ছিল তার জীবনে অনেক দিনের অন্ধকারের পর সত্যিকারের ভোর এসেছে। আদনান শেষ পর্যন্ত কঠিন শিক্ষা পেয়েছিল, কিন্তু সেই শিক্ষার সবচেয়ে বড় কষ্ট ছিল যখন সে বুঝল আরিবা তার জীবনের সবচেয়ে শান্ত আশ্রয় ছিল। তখন সেই আশ্রয়ের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। জীবনে কেউ আপনাকে বারবার ক্ষমা করলে তাকে দুর্বল ভাববেন না। যে মানুষ ভালোবেসে চুপ থাকে, সে একদিন নিজেকে ভালোবেসেও চুপচাপ চলে যেতে পারে। আর সেদিন হাজার কান্না, হাজার ক্ষমা, হাজার অনুতাপ দিয়েও তাকে ফিরিয়ে আনা যায় না, কারণ বিশ্বাস একবার ভাঙলে জোড়া লাগে, কিন্তু আগের মতো শব্দ করে না। আর যে সংসার মিথ্যার ওপর দাঁড়ায়, সে সংসার একদিন নিজের ভারেই ভেঙে পড়ে। শেষে মাঝখান থেকে সবচেয়ে বেশি কষ্ট পায় নিরীহ সন্তান। আর সবচেয়ে বড় শাস্তি পায় সেই মানুষ যে ভালোবাসাকে খেলনা ভাবে, ক্ষমাকে দুর্বলতা ভাবে, আর সত্যকে হারিয়ে মিথ্যার কাছে নিজের জীবন বিক্রি করে দেয়।